আসসালামু আলাইকুম। আজকে আমি চেষ্টা করব দ্য ডেইলি স্টারের 24 নভেম্বরের যেই এডিটোরিয়াল পেজ, সেই পেজে কল্লোল মুস্তফা উনি যে একটা রাইটিং লিখেছেন সেটা নিয়ে কথা বলতে। তো এটা আসলে এটার টাইটেলটা হচ্ছে সাম প্রপোজালস ফর কনস্টিটিউশনাল রিফর্ম, অর্থাৎ আমাদের যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় যে অবস্থা এখন, সেই অবস্থায় আমাদের বিভিন্ন রকম সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি অন্যতম কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেটা কিনা অধ্যাপক প্রফেসর ডক্টর আলী রিয়াজ এর দ্বারা পরিচালিত। তো একজন পাঠক হিসেবে অথবা একজন রাইটার হিসেবে কলম মুস্তফা তার ভিউজগুলো এখানে এক্সপ্রেস করেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে তার ডিসকাশনটা খুবই রিলেভেন্ট এবং নোটওয়ার্দি। তো উনি প্রথমে এখানে 1990s আমাদের দেশে যে আপরাইজিং সেটা নিয়ে কথা বলেছেন, যে আমরা জানি সে সময় আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন বা সেখানেও আমাদের দেশে কিছু আন্দোলন সংগঠিত হয়েছিল। তো সেই সময় থেকে আসলে আমাদের স্বৈরাচার থেকে যেই ডেমোক্রেসির দিকে চলে আসা বা গণতন্ত্রের দিকে আসা, সেইটা একটা জার্নি ছিল, এবং পরবর্তীতে সেখান থেকে আবার মানে ডেমোক্রেটিক গভর্নেন্স এর দিকে আমাদের ট্রানজিশনের একটা সময় চলে। তো এর মধ্য দিয়ে আমাদের যে চেঞ্জগুলো আসে তা কখনোই আসলে সংবিধান কেন্দ্রিক বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের যেই নতুন করে গড়ে তোলা বা নতুন করে কাঠামো তৈরি করা, সেটা ভিত্তিক হয়নি। বাট এবারই আমরা প্রথম সেটা দেখতে পাচ্ছি, এবং সেই সুযোগটা আমরা পেয়েছি। হ্যাঁ। এবং আলটিমেটলি যখন আমাদের যে এই যে রিফর্মগুলো হয় নাই, কনস্টিটিউশনাল রিফর্ম যেহেতু হয় নাই, সেহেতু সবসময়ই আসলে যে যে সংসদীয় যে স্বৈরাচার সেটা প্রতিষ্ঠা করার একটা পথ থেকেই গেছে। তো এখন আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা হচ্ছে তাদের রাজনৈতিক যেই রিপ্রেজেন্টেশন বা রাজনৈতিক যেই প্রতিনিধিত্ব সেটা একটু কম, এবং অর্গানাইজেশন ক্যাপাসিটি বা সাংগঠনিক সক্ষমতা সেটাও একটু কম। হ্যাঁ, তারপরও তো এই কারণেই আসলে যে এখন আমাদের সংবিধানকে নতুন করে রচনা করার চাইতে যে সংবিধানটাই আছে সেটাকে সংস্কার করাটাই আমাদের জন্য বেশি ভায়াবল। তো তো আমাদের এখানে বিভিন্ন রকম পরামর্শের কথা বলা হয়েছে। তো তিনি এখানে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে সর্বপ্রথম বলেছেন যে টু এনশিওর অ্যাবসলিউট ফান্ডামেন্টাল পলিটিক্যাল রাইটস পার্ট 3 অফ দ্য of the of the article of the constitution, or that স্পেসিফিক্যালি আর্টিকেল 32 থেকে 44কে রিফর্ম করার কথা বলা হয়েছে, যেখানে কিনা পাবলিক ইন্টারেস্ট, হ্যাঁ, অথবা জনস্বার্থ এবং পাবলিক অর্ডার, হ্যাঁ, তারপরে পাবলিক মোরালস, পাবলিক হেলথ বা লিগাল রেস্ট্রিকশনস, এই যে কিছু শব্দগুচ্ছের ব্যবহার, এই ব্যবহারগুলো আসলে সংবিধানের কার্যকারিতাকে সীমিত করে এবং কিছু ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করে। তো এই জিনিসগুলোকে তিনি উঠিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করেছেন। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার্স অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে তিনি এখানে বলেছেন যে কোনো ব্যক্তি দুইবারের অধিক প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট, এই দুইটা পদে কোনোটাতেই আসলে দায়িত্ব পালন করতে পারবেন না, এবং 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 যখন তিনি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, সেই মুহূর্তে তিনি আসলে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্বও করতে পারবেন না। হ্যাঁ, এটা এরকম একটা নতুন আর্টিকেল এখানে তিনি যোগ করার কথা বলেছেন। তারপরে তিনি বলেছেন যে 48-3 যে অনুচ্ছেদটা সংবিধানের, হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শুধুমাত্র রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্ট শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত বাকি সকল বিষয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। তো তিনি বলেছেন যে এই জিনিসটাকে অ্যাবলিশ করে দেওয়ার জন্য আর কি, যেন প্রেসিডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো ডিসিশন নিতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী। তারপরে নেসেসিটি অফ দ্য প্রেসিডেন্ট সিকিং অ্যাডভাইস ফ্রম দ্য প্রাইম মিনিস্টার, আর্টিকেল 57 অফ 2 এ প্রভিশন টু অ্যালাউ ইমপিচমেন্ট। আচ্ছা, তো এখানে মানে প্রেসিডেন্টের যে সকল বিষয়ে পরামর্শ বিষয়টা, সেটা 57(2) অনুচ্ছেদে বলা হয়েছে, যেটা কিনা এখানে অ্যাবলিশ করতে বলা হয়েছে, এবং এক নতুন প্রভিশন এখানে অ্যাড করতে পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে কিনা একজন প্রাইম মিনিস্টারকে তার যেই কৃতকর্ম, সেই কৃতকর্মের জন্য তাকে রেসপন্সিবল করা যাবে। অর্থাৎ একজন প্রাইম মিনিস্টার যদি কোনো রং ডুইংস করেন, তাহলে তাকে হচ্ছে পার্লামেন্টের মেজরিটিরা তাকে হচ্ছে
ইমপিচ করতে পারবে, এরকম একটা প্রভিশন আনার কথা তিনি পরামর্শ দিয়েছেন। তারপরে তিনি এখানে ইলেকশনের রিফরমেশনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড ডমিনেশন বাই টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড একটা বড় মানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এবং যে কিছু বড় দলের যে একটা ডমিনেশন সেটা বন্ধ করার জন্য তিনি বলেছেন যে আর্টিকেল 65-এ যে কারেন্ট ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম এফপিটিপি, অর্থাৎ তুমি প্রথমে একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ফিল করার পরে তুমি আসো, সেই সিস্টেমটাকে মডিফাই করে সেটার সাথে সাথে একটা মিক্সড সিস্টেম আনতে বলা হয়েছে, যেখানে কিনা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটার কথা তিনি বলেছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনকে আনা যায় এবং সেখানে এই এফপিটিপি সহকারে থাকবে এবং ব্লেন্ডেড অবস্থায় থাকবে। এটা ছাড়াও তিনি বলেছেন যে আমাদের যে 50 জন সংরক্ষিত নারী আসন রয়েছে সেই নারী আসনগুলোকে কীভাবে বা সেই সংরক্ষিত নারী আসনগুলোকে যেন সরাসরি নির্বাচনের মাধ্যমে যোগদান করানো হয়, কারণ আমরা জানি যে এই পোস্টগুলো অনেক ক্ষেত্রেই অলংকারিক, যেখানে কিনা রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরাই অথবা ব্যক্তিবর্গ বা তাদের পরিবারের সদস্যরা এই পদগুলো পেয়ে থাকেন। সো যদি এখানে নির্বাচন সরাসরি করার ব্যবস্থা করা হয় তাহলে এটা বন্ধ হবে। তারপরে ইলেকশন কমিশনকে সম্পূর্ণরূপে ইম্পার্শিয়াল হতে হবে। আর্টিকেল 118 যে 118 অনুচ্ছেদ আছে সেটাকে সংস্কার করে এবং সেখানে এমন একটা প্রভিশন রাখতে বলা হচ্ছে যেন একজন ইলেকশন কমিশনের যে মেম্বার আসবেন সেই মেম্বারকে পার্লামেন্টের 2/3 যে মেম্বার সেই পার্লামেন্টের 2/3 মেম্বারের সাপোর্ট পাওয়ার পরেই কিন্তু একজন ইলেকশন কমিশন নির্বাচিত হতে পারেন। আসলে এভাবে হলেই একজন নির্বাচন কমিশন যদি এভাবে না হয় তাহলে হচ্ছে রাজনৈতিক দলের বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটা সুযোগ থেকে যায় যে তারা তাদের ফেভার্ড কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের সঙ্গে নিয়োগদান করতে পারবে। সো যদি 2/3 রিপ্রেজেন্টেশন থেকে ভোটের মাধ্যমে বা নির্বাচন কমিশনারটা আসেন তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে এটা সংখ্যাটা অনেকাংশেই কমে যায়। তারপরে তিনি আরও বলেছেন যে আমাদের যে ইলেকশন কমিশনের যে অটোনমি বা এটার যে একটা মানে স্বাভাবিকভাবে চলে যাওয়ার যে প্রক্রিয়া সেটা যেন চালু থাকে, সেজন্য হচ্ছে ইলেকশন কমিশনের জন্য আলাদাভাবে একটা বাজেটারি সিস্টেম চালু করে দেওয়া যেন সেটা নিজেই গভর্ন করতে পারে। হ্যাঁ, যেন তাকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ অথবা নির্বাহী বিভাগের উপর কোনো নির্ভরশীল হতে না হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তিনি বলেছেন সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে মেম্বাররা আছেন সেখানে তাদেরকে কোনো স্পেসিফিক লিগাল ভায়োলেশন ছাড়া অন্য কোনো কারণে তাদেরকে সরিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ এটা একটা বড় পদক্ষেপ হতে পারে, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে একটা বিশেষ রাজনৈতিক দল খুব ক্ষমতাসীন হওয়ার পর তাদের যে চিন্তাধারা বা তাদের যে ইন্টেনশন সেই ইন্টেনশনের বিরুদ্ধে বা নিউট্রাল কোনো একটা ডিসিশন নিতে গিয়ে কোনো একজন নির্বাচন কমিশনার এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা ওই দলের জন্য সুবিধাজনক ছিল না। পরবর্তীতে সেই দল যখন ক্ষমতায় আসে বা যখন তারা সুযোগটা পায় তখন কিন্তু শুরুতেই ওই যেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেন অথবা তাকে তার পোস্ট থেকে সরিয়ে দেন। সো যদি এখানে এমন একটা মানে নিয়ম থাকে যে লিগাল ভায়োলেশন ছাড়া আমি নির্বাচন কমিশনারকে সরাতে পারবো না, সেক্ষেত্রে নির্বাচন কমিশনার বা এটা একটা পরবর্তীতে প্রেসিডেন্স তৈরি করবে যে হ্যাঁ, আমি একজন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণ করার পর আমার আসলে কাজের একটা স্বাধীনতা আছে। তো এরপরে বলা হচ্ছে রিইনস্টেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট আনটিল দ্য স্টেট ইনস্টিটিউশন বিকাম নিউট্রাল অ্যান্ড ক্যাপেবল। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেখানে কিনা বলা হচ্ছে যে আমাদের তো ইতিপূর্বে সংবিধানে যেই তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, তো এটাকে আবারও বৈধতা দেওয়া এবং যতদিন না পর্যন্ত আমাদের দেশে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে নিউট্রাল এবং সক্ষম হচ্ছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের রাখা যে ব্যবস্থাটা এটা বিধান করা যায়। তারপরে তিনি আরও বলেছেন যে প্রভিশন ফর ন্যাশনাল কনসেনসাস টু এনশিওর কেয়ারটেকার সিকিউরিটিজ ক্যানট বি অ্যাবলিশড বাই সিঙ্গেল পার্টি। মানে তুমি যেন আমরা এখানে যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে ন্যাশনাল কনসেনসাসটা আমরা আদায় এমনভাবে নিতে পারি যেন একটা রাজনৈতিক দল এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে এবং বিশেষ করে সিঙ্গেল পার্টি যেন কোনো ডিসিশন নিতে না পারে আর কি।
তারপরে বলা হচ্ছে এন্ড অফ পার্লামেন্টারি ডিক্টেটরশিপ, আর্টিকেল 70 টু বি অ্যামেন্ডেড টু অ্যালাউ এমপিস টু ভোট এগেন্স্ট দেয়ার পার্টি ইন অল কেসেস এক্সেপ্ট নো কনফিডেন্স ভোট। মানে এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট যে আমরা জানি আমাদের আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং নামক একটা বিষয় নিয়ে কথা বলে, যেখানে কিনা মানে এটা নিয়মটা হচ্ছে এমন যে একজন ব্যক্তি কখনো তার রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারবেন না। মানে সাপোজ দল এ কোনো একটা দল এ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করেছে এবং সেই দলের একজন সদস্য হচ্ছে মিস্টার এম। তো এই মিস্টার এম চাইলেও এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো পরামর্শ দিতে পারবেন না যেটা দল এর ইন্টারেস্টের বাহিরে যায়। সো এটার কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে মানে যে মানে একটা চূড়ান্ত মানে যেটা আসল একটা প্রেসিং ডিমান্ড সেটা অনেক সময় সামনে আসতে পারে না। সো এইটাকে যদি আমরা অ্যাবলিশ করতে পারি তাহলে ফ্লোর ক্রসিংয়ের সিস্টেমটা আসে এবং অনেক ক্ষেত্রেই এবং যার একজন সংসদ সদস্যের যে ব্যক্তিগত যে অভিমত সেটা কিন্তু সামনে চলে আসার সুযোগ পায়। তারপরে বলা হচ্ছে গভর্নমেন্টস অ্যাকাউন্টেবিলিটি টু পার্লামেন্ট, স্ট্রং অ্যান্ড ইফেক্টিভ পার্লামেন্টারি কমিটিস টু হোল্ড ভ্যারিয়াস মিনিস্ট্রিজ অ্যাকাউন্টেবল। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে আর্টিকেল 76 বলেছে যে পার্লামেন্টারি কমিটি কথা বলা হয়েছে, যে সংসদীয় যে কমিটি সে কমিটি গঠন করার কথা বলা হয়েছে, যারা কিনা বিভিন্ন বিষয়ে তদারকি করবে এবং বিভিন্ন মন্ত্রণালয়কে তাদের কাজের হিসাব বা তাদের কাছে দায়বদ্ধ থাকবে সোজা কথায়। সো আর্টিকেল 76 এটা নিয়ে কথা বলা হচ্ছে এবং তিনি পরামর্শ দিয়েছেন যে আর্টিকেল 76কে এমনভাবে অ্যামেন্ড করতে হবে যেন সেখানে অবশ্যই বিরোধী দলের যে সদস্য তারা যেন সেখানে মেম্বার হিসেবে কমিটিতে থাকতে পারে। সো যেটা কিনা এখন আমাদের নেই। তো কারণ হচ্ছে আমাদের যে সংসদ গঠিত হয় সেই সংসদে যারা কিনা মানে রাষ্ট্রপক্ষ অর্থাৎ যে যারা কিনা সরকারি দল, সেই সরকারি দলই সেই কমিটির মেম্বার হয়ে থাকে, সেখানে কিন্তু বিরোধী দলের সদস্যরা থাকেন না। তো এই কারণে অনেক কিছু হয়তো বা পর্যালোচনার বাহিরে থেকে যায়। সো যদি এমন একটা সংসদীয় কমিটিতে যদি এমনভাবে বা বিরোধী দলের অংশগ্রহণকে নিশ্চিত করা যায় তাহলে সেটা হচ্ছে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয় আর কি। তারপর আর্টিকেল 55(3) টু বি অ্যামেন্ডেড টু এনশিওর বোথ কালেকটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি অফ ক্যাবিনেট মিনিস্টার্স টু পার্লামেন্ট। অর্থাৎ আমরা জানি যে আর্টিকেল 55(3) অনুচ্ছেদ বলছে যে কোনো সংসদের কোনো বিষয়ে যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি মতামত দিয়ে থাকেন তাহলে সেটা আসলে ওই ব্যক্তি না, বরঞ্চ তার যে দলের যে পুরো সামগ্রিকভাবে দলের একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসে, যে আমাদের মানে আমার একার বক্তব্য, সেই বক্তব্যটা আমি ব্যক্তি হিসাবে আমার হলেও সেটা আসলে আমার দলের পক্ষ থেকে আসছে এবং অ্যাকাউন্টেবিলিটিটাও আমার একা থেকে সবার কাছেই চলে যায়। সো এইখানে অ্যামেন্ডমেন্টটা এমনভাবে করা যায় যেন শুধুমাত্র দলই নয়, ব্যক্তিকেও তার যে সিদ্ধান্ত বা তার যে পরামর্শ সেটার জন্য অ্যাকাউন্টেবল করা যায়। তাহলে আমার মনে হয় যে আরও বেশি সেন্স অফ রেসপন্সিবিলিটিটা কাজ করবে এবং তারা আরও বেশি কনসার্ন হবেন তারা ডিসিশন মেকিংয়ের বেলায়, যখন হচ্ছে তার পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির ইস্যুটা চলে আসবে আর কি। তারপর ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, আর্টিকেল 145(a) টু বি অ্যামেন্ডেড টু রিকোয়ার ম্যান্ডেটরি পার্লামেন্টারি ডিসিশনস বিফোর সাইনিং সিগনিফিক্যান্ট এগ্রিমেন্ট উইথ এনি ডোমেস্টিক অ্যান্ড ফরেন এন্টিটি। তাহলে এখানে আমাদের যে 145 অনুচ্ছেদ বলা হচ্ছে সেখানে প্রেসিডেন্ট তার ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে চুক্তিতে অংশগ্রহণ করতে পারবে। তো এখানে এটাকে অ্যামেন্ড করা এবং এই যে কোনো চুক্তিতে অংশগ্রহণের পূর্বে একটা পার্লামেন্টারি ডিসকাশন বা সংসদীয় যে আলোচনা সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া যায়। তো এটা একটা অপশন থাকে। তারপর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, আর্টিকেল 48(3) টু বি অ্যামেন্ডেড টু এক্সাম দ্য প্রেসিডেন্ট ফ্রম রিকোয়ারিং প্রাইম মিনিস্টার্স অ্যাডভাইস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস আন্ডার আর্টিকেলস 95 and 98. তো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলতে গিয়ে 48(3) আমি একটু দেখি। আচ্ছা, 48(3) অনুচ্ছেদ কী বলছে সেটা আমরা দেখি। এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের দফা অনুসারে 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারবে না। অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ, রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু
তবে কিন্তু প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিচ্ছেন কিনা এটাও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে, এবং রাষ্ট্রপতি যদিও ডিসিশন মেকার, কিন্তু প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিয়ে থাকেন তাহলে হচ্ছে রাষ্ট্রপতিকে সেটা গ্রাহ্য করতে হবে। এবং এটাও বলে দেওয়া হচ্ছে যে আদালত যদি তিনি কি পরামর্শ করছেন সেটা হচ্ছে এটা জানাতে বাধ্য না তিনি, এবং আদালত সেই সময় কোনো প্রকার তদন্ত করতে পারবে না যে আমি আসলে কি পরামর্শ রাষ্ট্রপতিকে দিলাম, সেটা নিয়ে আদালত এটা নিয়ে মাথা ঘামাইতে পারবে না। সো এটা কিন্তু একটা লুপ হোল। সো এখানে এটি বলেছেন যে এখানে এটা অ্যামেন্ড করা এবং এমনভাবে অ্যামেন্ড করা যেন ক্ষমতাটা সম্পূর্ণরূপে রাষ্ট্রপতির কাছেই থাকে, এবং এটার সাথে যেন অন্য কোনো এক্সট্রা প্রভিশন বা এক্সট্রা কোনো লুপ হোলস না থাকে আর কি। তারপর আর্টিকেল 116 টু এন্ট্রাস্ট দ্য সুপ্রিম কোর্ট উইথ কন্ট্রোল ওভার জুডিশিয়াল সার্ভিস পার্সোনাল ইনক্লুডিং পোস্টিং, প্রমোশন অ্যান্ড ডিসিপ্লিন। তাহলে আর্টিকেল 116 বলছে 116 অনুযায়ী যে আমাদের যে সুপ্রিম কোর্ট বা আমাদের যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পৃথক করার একটা অংশ হিসেবে যারা একজন সুপ্রিম কোর্টের যারা কর্মচারী বা কর্মকর্তা এবং তাদের যে পোস্টিং প্রমোশনের বিষয়গুলো সেগুলো সম্পূর্ণরূপে আলাদাভাবে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ নিজেই নিয়ন্ত্রণ করবে আর কি। সেখানে এক্সিকিউটিভের কোনো ক্ষমতা বা কোনো অংশগ্রহণ সেখানে থাকবে না, এক্সিকিউটিভ বা ল মেকার্সদের। তারপর আর্টিকেল 95 of 2 abolish the provision allowing the appointment of judges from advocates with 10 year or more experience। মানে আমরা জানি যে আর্টিকেল 95 অনুচ্ছেদ অনুযায়ী একজন অ্যাডভোকেট যদি 10 বছরের অধিক তার যদি একজন অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করার যে অভিজ্ঞতা থাকে তাহলে তিনি আসলে জাজ হওয়ার জন্য তিনি যোগ্য হয়ে যান। তো এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই যারা এখানে অনেক ক্ষেত্রেই একটা রাজনৈতিক নিয়োগ দানের একটা সুযোগ তৈরি হয়ে যায়, যারা কিনা 10 বছর ধরে কথার কথা আর কি, যে একজন ব্যক্তি যদি রাজনৈতিক আনুগত্য পোষণ করেন, আমি যদি একটা সার্টিন একটা দলের প্রতি 10 বছর ধরে আনুগত্য প্রদর্শন করি তাহলে ওই আনুগত্যের প্রতিফল স্বরূপ হলেও কিন্তু আমি জাজ হওয়ার যোগ্যতাটা রাখবো। তো এটাকে পুরোপুরি উঠিয়ে দেওয়া। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একজন মানুষ আইনজীবী হিসেবে ভালো হওয়া মানে এই না যে তিনি বিচারক হিসাবেও আসলে ভালো হবেন। তারপরে স্টেট অফ এমার্জেন্সি, অর্থাৎ আমাদের যে জরুরি অবস্থা, সেখানে 141 এতে ক্লিয়ারলি স্পেসিফাই দ্য সার্কামস্ট্যান্সেস আন্ডার হুইচ দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার স্টেট অফ এমার্জেন্সি। মানে স্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়া উচিত যে কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন, যেটা এখন কিন্তু আমাদের সংবিধানে নেই। So that the fundamental rights cannot be taken on excuses of external aggression or internal disturbance। তাহলে এটাকে এমনভাবে এমেন্ড করা যায় যেন কিছু এক্সকিউজের মাধ্যমে, যেমন এক্সটার্নাল অ্যাগ্রেশন বহিঃশত্রুর আক্রমণ এবং ইন্টারনাল ডিস্টারবেন্স এবং অভ্যন্তরীণ গোলযোগ, এই দুই বিষয়ে যেটা আসে সেটাকে ব্যবহার করে আমরা এটাকে অনেক বেশি এক্সপ্লয়েট করা হয়। তো এটা যদি আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি তাহলে হচ্ছে আমরা যে কোনো এই দুইটা এক্সকিউজ দিয়েই আসলে আমরা মানুষের যে মৌলিক অধিকার বা মৌলিক চাহিদাগুলো সেগুলোকে আমরা হল্ট করে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে জরুরি অবস্থা দিয়ে। সো এই দুইটাকে ব্যবহার যেন আমরা ওইভাবে না করতে পারি, সেজন্য স্পষ্টভাবে সংবিধানে জরুরি অবস্থার যে বিধিটা বা কিছু ক্রাইটেরিয়াটা সেটা যেন সেট করে দেওয়া যায়। তারপরে কনস্টিটিউশনাল কোড প্রভিশন ফর দ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রোটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে কনস্টিটিউশনাল কোড কনস্টিটিউশন বিষয়ক যেই বিষয়গুলো কনস্টিটিউশনের সাথে যেসব সংবিধানের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত সেই বিষয়গুলোর জন্য আলাদা করে একটা কনস্টিটিউশনাল একটা কোড তৈরি করা যায়। তারপর রিলিজিয়াস ফ্রিডম আর্টিকেল 2 এতে আমরা জানি যে আচ্ছা এখানে কি বলা হয় সেটা দেখি। আর্টিকেল 2A টু বি রিরিটেন টু ক্ল্যারিফাই দ্যাট দ্য স্টেট শ্যাল এনশিওর এভরি সিটিজেন্স ফ্রিডম টু প্র্যাকটিস অ্যান্ড বিলিভ ওন রিলিজিয়ন। আচ্ছা আমরা এখানে দেখি প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সমাধিকার নিশ্চিত করিবেন। আচ্ছা তাহলে এটা ক্লিয়ারলি এমনভাবে উল্লেখ করে দেওয়া যায় যেন হচ্ছে রাষ্ট্র এনশিওর করবে যে প্রত্যেকটা মানুষ তার ধর্মকে এবং বিশ্বাস এবং পালন করতে পারবে। তারপরে
State language. Article 3 to be amended to recognize the languages of all ethnic group addition to বাংলা। আচ্ছা, আমাদের 3 নম্বর অনুচ্ছেদে আমরা দেখি যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এই বিষয়টি বলা হয়েছে। তো এখানে তিনি পরামর্শ দিয়েছেন যে রাষ্ট্রভাষা বাংলা হিসাবে বাংলা ছাড়াও এখানে সাথে যারা আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা আমাদের যে উপজাতির আছেন তাদের যে ভাষাগুলো সেগুলোকে অন্তর্ভুক্ত করা, সেটা তিনি বলেছেন। ন্যাশনালিটির যে বিষয় সেটা হচ্ছে আর্টিকেল 6(2), তারপরে আর্টিকেল 9 টু রিকগনাইজ অল এথনিক পিপল অফ বাংলাদেশ ইন অ্যাডিশন টু বাঙালিস। আচ্ছা, আমরা আর্টিকেল 6 এবং আর্টিকেল 9 কি আছে এটা একটু দেখে আসি। আর্টিকেল 6 বলছে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। আইনের দ্বারা নির্ধারিত বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। যে এই যে জাতি হিসেবে বাঙালির যে বিষয়টা সেটা কিন্তু সর্বক্ষেত্রে মানে প্রযোজ্য নয়। কারণ হচ্ছে যেমন যেই ব্যক্তি চাকমা অথবা যে কোনো একটা অন্য কোনো একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে মানুষ, সাঁওতাল হতে পারে, যে কোনো একটা মানুষ, তিনি কিন্তু জাতি হিসাবে আসলে বাঙালি নন। তাহলে এটা কেমনভাবে অ্যামেন্ড করা যায় যেন প্রত্যেকটা জাতিসত্তাকে এখানে অন্তর্ভুক্ত করা যায়। তারপর আর্টিকেল 9 বলা হচ্ছে, আর্টিকেল 9 এখানে জাতীয়তাবাদে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐতিহ্য জাতির ঐক্য সংহতি হয়ে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সেই বাঙালি জাতির কথা এখানে বলা হচ্ছে। বাট মুক্তিযুদ্ধে কিন্তু আমরা জানি যে অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশগ্রহণ করেছিল। তো এই কারণে তাদেরকেও আসলে এই বিষয়টাতে অন্তর্ভুক্ত করা, যে বাঙালির পাশাপাশি যে অন্য যে জাতিসত্তার যে রিপ্রেজেন্টেশন সেটাও সংবিধানে অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, তারপর লোকাল গভর্নমেন্ট সিস্টেম পার্লামেন্টারিয়ানস রেসপন্সিবিলিটি টু বি লিমিটেড টু ল মেকিং। এখানে আমরা জানি যে একজন পার্লামেন্টের একজন সদস্য তিনি যে এলাকার রিপ্রেজেন্টেশন করেন তিনি কিন্তু ওই এলাকার যে বিষয়গুলো সেগুলো দেখে থাকেন। তো এখানে বলা হচ্ছে যে যিনি কিনা এলাকাভিত্তিক সংসদ সদস্য, হ্যাঁ, সেই যেমন আমার ক্ষেত্রে কুমিল্লা 5, সেই কুমিল্লা 5-এর যে সংসদ সদস্য তিনি আসলে ল মেকিংয়ের দিকে ফোকাস থাকবে, অর্থাৎ তার প্রধান কাজ হবে সংসদে অংশগ্রহণ করা। আর হচ্ছে যেটা কিনা ইন্টারনাল ইস্যুগুলো সেগুলো আসলে লোকাল গভর্নমেন্ট দ্বারা যেন ডিল করা হয়। অর্থাৎ আর্টিকেল 59 এবং 59 এবং 66 আমরা জানি টু এনশিওর লোকাল গভর্নমেন্ট অথরিটি অ্যান্ড পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে উন্নয়নমূলক যে কাজকর্ম সেখানে যে স্থানীয় সরকার, সেই স্থানীয় সরকারের সম্পূর্ণরূপে অন্তর্ভুক্তি এবং সেখানে দায়িত্ব পালন করার বিষয়। তারপর ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস অ্যাকাউন্টেবল টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ রেসপন্সিবল লোকাল গভর্নমেন্ট। অর্থাৎ স্থানীয় যে সরকার আছে সেই স্থানীয় সরকারের কাছে একটা উপজেলার নির্বাহী অফিসার থাকেন বা উপজেলা লেভেলে যে অফিসার থাকেন তিনি, এবং যিনি কিনা মানে আইন বিভাগ বা ল এনফোর্সমেন্ট যে এজেন্সি, সেই এজেন্সির যে একটা সদস্য থাকেন তারা হচ্ছে ওইখানকার মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, অর্থাৎ সংশ্লিষ্ট যে লোকাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ স্থানীয় সরকারের প্রতিনিধি, তার কাছে দায়বদ্ধ থাকবেন। আচ্ছা, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস আর্টিকেল 15 and 17 রাইটস টু ইউনিভার্সাল এডুকেশন, মেডিকেল কেয়ার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি শুড বি রিকগনাইজড অ্যাজ জুডিশিয়ালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ আমরা জানি সংবিধানের 15 এবং 17 অনুচ্ছেদ সকলের জন্য শিক্ষার কথা বলে এবং সবার জন্য স্বাস্থ্যসেবার কথা বলে এবং সামাজিক নিরাপত্তার কথা বলে। তো এই বিষয়গুলো সংবিধানে থাকলেও এগুলোকে কিন্তু আইনের দ্বারা যে এনফোর্স করা যাবে সেই বিষয়টা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা নেই। তো এটাকে আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দিতে পারি যে হ্যাঁ, এই বিষয়গুলো আইনের দ্বারা এনফোর্স করা যাবে। State can be given the limit if necessary. তুমি রাষ্ট্র চাইলে একটা সময় টাইম লিমিট দিয়ে দিতে পারে যে এই সময়টার ভিতরে আপনি এই জিনিসগুলো এনশিওর করবেন। Article 20 to explicitly mention the state's duty to create employment for citizens and protect existing employment plus judicially enforceable। অর্থাৎ আর্টিকেল 20 এমনভাবে এটাকে স্পষ্টভাবে মেনশন করে দেয় যে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের জন্য এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং যে কর্মসংস্থানগুলো এখন এক্সিস্ট করতেছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, সেটা যেন এখানে অ্যাড করে দেওয়া হয় এবং এটাও যেন জুডিশিয়ালি এনফোর্স করার মতো হয়ে যায়। Article 13 to make forced acquisition of agricultural land and eviction from homesteads in the name of public interest আনকনস্টিটিউশনাল। অর্থাৎ আমরা যে দেখি বিভিন্ন রকমের রাষ্ট্রীয় বা জাতীয় সরকারি বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমরা যে একটা ব্যক্তি পর্যায়ের যে জমি বা সম্পদ, সেই সম্পদকে দখল করা এবং তার বিনিময়ে অ্যাকুইজিশন দেয় অবশ্যই
ভালো অ্যাকিউজেশন দেওয়া হয়, তারপরও সেটাকে যেন আমরা সম্পূর্ণরূপে অসাংবিধানিক ঘোষণা করি, কারণ এটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ওই ব্যক্তির উপরে একটা জিনিস চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখানে পাবলিক ইন্টারেস্টের নাম ব্যবহার করি আমরা, কিন্তু অনেক ক্ষেত্রেই যার কাছ থেকে আমরা জিনিসটা নিচ্ছি তার সিচুয়েশনটা আমরা কনসিডার করি না, তো এই জিনিসটাকে আনকনস্টিটিউশনাল করতে বলা হয়েছে। তারপরে কালেকটিভ ওনারশিপ রাইটস অফ ভ্যারিয়াস এথনিক গ্রুপস টু বি রিকগনাইজড। হ্যাঁ, তাহলে আমরা যেন মানে সামগ্রিকভাবে যে কোনো বিষয়ের যে ওনারশিপ, সেই ওনারশিপে আমি বাঙালি জাতি হিসাবে আমার যে অধিকার বা আমার যেই সেন্স অফ ওনারশিপ, সেটার পাশাপাশি প্রত্যেকটা জাতিসত্তার একইভাবে রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসা জরুরি। সামগ্রিকভাবে তিনি বলেছেন যে সর্বোপরি রাজনৈতিক, সামাজিক এবং যে অর্থনৈতিক বিষয়গুলো, সেগুলোকে যেন আমরা প্রাধান্য দিই সংবিধানকে সংস্কার করার ক্ষেত্রে। ধন্যবাদ।